বেলা কোনো কথা না বলে সোজা গিয়ে মৌকে জড়িয়ে ধরলো। ওপাশ থেকে শক্ত করে নিজের সাথে বেলাকে মিশিয়ে নিল মৌ। ফারাজ দুজনকে এভাবে দেখে মুচকি হেসে লাগেজ নিয়ে ভেতরে ঢুকলো। ওয়াহাজ নিজের ঘরে বসে টিভি দেখছিল। ফারাজের হাতে লাগেজ ব্যাগ দেখে সহাস্য বলে উঠল, কি ব্যাপার, এসব কেন? বাড়ি ছেড়ে চলে আসলে নাকি? ফারাজ ওয়াহাজের দিকে এগিয়ে গিয়ে কৌতুকের স্বরে বলল, আমার হবু বউ এসেছে, বাইরে গিয়ে দেখুন। ভাবলাম আপনাদের দেখাতে নিয়ে আসি। আম্মা মানবে কিনা জানি না, তাই ওকে আপনাদের এখানে রাখবো কয়েকদিন, মৌয়ের সাথে থাকবে। তৎক্ষণাৎ খাট থেকে নেমে দাঁড়ালো ওয়াহাজ। ক্ষিপ্রতা প্রকাশ করল। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে গেল। দাঁতে দাঁত কিরমিরিয়ে বলল, না, তুমি বেলাকে পছন্দ করো, আমারই ভুল হয়েছে। বেলার সাথে তোমাকে ভেবেই ভুল করলাম আমি। এত বড় ধোঁকা দিলে। ফারাজ মুচকি হাসতে থাকে। ফারাজের হাসিটা নিতে পারছে না ওয়াহাজ। অসহ্য লাগছে তার কাছে, গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। ফারাজের কাঁধে ধাক্কা দিয়ে বাহিরে চলে আসলো সে। দরজার এপাশে বেলাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল সে। মনে মনে নিজেকেই প্রশ্ন করছে, ঠিক দেখছে সে? আসলেই সামনে বেলা দাঁড়িয়ে? কোনো উত্তর মিলল না। স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখে মুখে আশ্চর্যের ছাপ। বেলা ভাইকে দেখে ছুটে এসে সামনে দাঁড়ালো। ভাইয়া বলে আলতো করে জড়িয়ে ধরলো ওয়াহাজকে। ওয়াহাজ এক পলকে ফারাজের দিকে তাকিয়ে আছে। কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার। বেলা, তার ছোট বোন তার বুকে। মৌ ওয়াহাজের অবস্থা দেখে কান্না মিশ্রিত হাসি হাসে। এগিয়ে এসে ওয়াহাজের দুই হাত এক করে দিয়ে মুচকি হেসে বলল, এটা তোমার বোন, ভূত না। মেয়েটা জড়িয়ে ধরে কান্না করছে আর তুমি হা করে দাঁড়িয়ে আছো। সজ্ঞানে ফিরে এলো ওয়াহাজ। বোনকে শক্ত করে জড়িয়ে নিল বুকে। তার বোন এটা, একমাত্র বোন, যাকে সে জীবনের তাগিদে 4টা বছর দূরে রেখেছিল, চোখের আড়ালে রেখেছিল। ওয়াহাজের বুকে মাথা রেখেই বেলা আদুরে গলায় ব্যক্ত করলো, কত মনে পড়েছে তোমাদের জানো? কত মিস করেছি তোমাদের কাছে আসতে, সামনাসামনি দেখতে বুকটা টনটন করেছে। কতগুলো রাত আমি কান্না করে কাটিয়েছি। নির্ঘুম চোখ আমাকে বৃহৎ রাতগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। শুধুমাত্র নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে কত কিছু সহ্য করতে হয়েছে আমার। বেলার কথা শুনে শক্তপোক্ত পুরুষের মন গলতে শুরু করলো। চোখের পানি চলে আসায় আবছা দেখছে ওয়াহাজ। হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে বেলার মুখ নিজের 2 হাতের তালুতে নেয়। আর কোথাও যেতে হবে না আমার বোনের। এবার থেকে আমাদের দূরত্ব কমলো। দুই ভাই বোনের অনেক কথা চলতে থাকলো। মৌ গিয়ে রাতের রান্নার জন্য বেলার পছন্দের রান্না করতেও রান্নাঘরে চলে গেল। মৌকে রান্নাঘরে যেতে দেখে বেলা সেখান থেকে মৌকে নিয়ে সোজা নিজেদের আড্ডায় নিয়ে বসিয়ে দিল। গম্ভীর মুখে শুধালো, তুমি এখন কান্না করতে যাচ্ছিলে কেন? তুমি এখন রান্না করতে যাচ্ছিলে কেন? আজ কোনো রান্না বান্না করতে হবে না। তোমার ভাইয়ের অনেক টাকা, এত টাকা দিয়ে কি করবে? ওনাকে বলো খাবার অর্ডার দিতে। কতদিন ঠিকমতো বাঙালি খাবার খাই না। ফারাজ পাশ থেকে মুখ গোমড়া করে বলে উঠল, আমার বউ বাচ্চার জন্য জমাচ্ছি, তার থেকে মিসকিনকে একটু খাওয়ালে কিছু হবে না? মৌ, তোর ননদকে বলে দে আমি খাবার অর্ডার দিছি। বেলা হাতের ফোনটা নামিয়ে রেখে ফারাজের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আমি মিসকিন? বউ পাবেন না বলে দিলাম। ওয়াহাজ ভাইয়ের বোনকে পেলেই হবে। বলেই আর কোনো কথার সম্মুখীন হওয়ার ভয়ে রুম থেকে বেরিয়ে এলো ফারাজ। বেলার কথা মেনে নিয়ে ফারাজও কয়েক ধরনের খাবার অর্ডার করলো। কিছু সময়ের মধ্যে খাবারগুলো চলে এলো। ঘন্টাখানেকের মধ্যে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ফারাজ বাসার ফেরার উদ্দেশ্যে বাহিরে দিকে আসে। বেলা ফারাজের পিছু পিছু এলো দরজা আটকে দিতে। ফারাজ বেলার উপস্থিতি বুঝতে পেরে পিছনে তাকিয়ে মৃদু হাসে। থাকুন, আসি তবে। থানার ঘটনাগুলো কাউকে বলার প্রয়োজন নেই। বেলা সম্মতি সূচক মাথা নাড়ল। সাবধানে যাবেন। কথোপকথন শেষ করে ফারাজ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। গাড়িটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়লো। এক মনে গাড়ি চালাচ্ছিল সে। হঠাৎ গাড়ির সামনে কিছু একটার উপস্থিতি বুঝতে পেরে চকিতে ব্রেক কষলো। সাথে সাথে বাইরে থেকে মেয়েলি কণ্ঠের চিৎকার ভেসে এলো, ও বাবা গো! বলেই চিৎকার দিয়ে কেউ যেন রাস্তায় ধপ করে বসে পড়ল।
ফারাজের গাড়ির সামনে কারো চিৎকার শুনতেই গাড়ি থেকে নেমে দৌড়ে সেদিকে এগিয়ে গেল। রাস্তায় পা ধরে বসে থাকা মেয়েটাকে দেখে শুকনো ঢোক গিলে নিল। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি ঠিক আছেন? মেয়েটা ব্যথায় কুঁকড়ে উঠল। এদিকে ওদিকে তাকিয়ে ব্যথায় নিজেকে সঁপে না দিয়ে ঝটপট উঠে দাঁড়ালো। হন্তদন্ত চোখে ফারাজের দিকে তাকালো সে। ব্যস্ত গলায় বলে উঠল, আপনার কোনো দোষ নেই, ঘাবড়াবেন না। আমি আসলে তাড়াহুড়ো করে ওপাশে যাচ্ছিলাম। ফারাজ চকিতে বলে উঠল, আপনি আসলেই ঠিক আছেন? আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। চমকে উঠল মেয়েটা। তৎক্ষণাৎ দাঁড়িয়ে নিজের ব্যাগটা হাতে নিয়ে বলে উঠল, হাসপাতাল? না না, ওখানে যেতে হবে না আমার, আমি ঠিক আছি। আপনার নাম? আপনি কি কোনো বিপদে আছেন? বলতে পারেন চাইলে। আ আ আমি নীরা। বলেই থামলো কিছুক্ষণের জন্য। তারপর জিহ্বা দিয়ে ঠোঁটটা আবারও ভিজিয়ে নিয়ে বলল, হাতের ডান দিকে জাহিন ভিলা নামে একটা বাড়ি আছে না, ওখানে আমি এক লোকের হাত কেটে দিয়ে পালিয়েছি। আসলে উনি আমাকে চাকরির কথা বলে গ্রাম থেকে নিয়ে এসেছিল। মিথ্যে বলে এখানে নিয়ে এসে আমাকে খারাপ জায়গায় পাঠাতে চেয়েছিল। আমার সাথে অসভ্যতাও করছিল। নিজেকে বাঁচাতে আমি ওটা করে ফেলেছি। আপনি আমাকে এখানে কি সাহায্য করবেন বলুন তো? ফারাজ উদ্বিগ্ন গলায় বলে উঠল, হাত কেটেছেন মানে? দাঁড়ান এখানে, আমার বন্ধু পুলিশ অফিসার, ওকে কল দিয়ে আসতে বলছি। আপনি ঠিক আছেন তো? নীরা ওপর নিচ মাথা নাড়ল। ভীত সন্ত্রস্ত গলায় বলে উঠল, আমাকে ধরে নিয়ে যাবে না তো? ফারাজ বন্ধুকে কল দেওয়ার মিনিট 20 মাঝেই একটা গাড়ি এসে তাদের গাড়ির সামনে থামলো। গাড়ি থেকে ফারাজের বয়সী একজন উঁচু লম্বা শ্যামবর্ণের পুরুষ বেরিয়ে এলো। ফারাজের সাথে হাত মিলিয়ে বলে উঠল, কোথায় মেয়েটা? ফারাজ নিজের গাড়ির দিকে ইশারা করে নীরাকে দেখালো। গুটিসুটি মেরে পেছনের সিটে বসে আছে সে। ফারাজ ফিরে তাকিয়ে বলল, শোন সাদমান, মেয়েটা খুব ভয় পেয়ে আছে, ধমকে কথা বলিস না। আরও বাড়িতে ফোর্স পাঠিয়েছিস? কি অবস্থা ওখানে? সাদমান মুখে কাঠিন্য ভাব রেখেই বলল, হসপিটালে নেওয়া হয়েছে, হাতের অল্প একটু অংশ কেটে গেছে। মেয়েটা আত্মরক্ষার জন্যও করেছে ওটা। ফারাজ মাথা নিচু করে কিছু ভাবলো। পরেক্ষণেই নিজের ভাবনাটা সাদমানের সামনে উপস্থাপন করতে দেরি করলো না। ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা শোন, মেয়েটা গ্রাম থেকে এসেছে, এখানে কেউ নেই, কি করবি? অচেনা একটা মেয়ে, ভাববার বিষয়। কিন্তু মেয়েটা যেহেতু বিপদে পড়েছিল, সেটা নিয়েও ভাবতে হবে। মেয়েটাকে ডাক একটু। সে না হয় ডাকলাম, কিন্তু কি করবি? আমি কি ওয়াহাজ ভাইকে জানাবো? ওয়াহাজ ভাই কি করবে? উনি এমনিতেই আমার উপর রেগে আছে। আরে ওসব 4 বছর আগেকার কথা, তুই তো কিছু করিস নাই। উপর মহল থেকে ভাইকে কাজ করতে দেয় নাই। আমিও তো যোগাযোগ করতে পারিনি। তুই বল কি করবি? মেয়েটার সাথে কথা বলতে হবে আগে। ডাক ওকে। ফারাজ গাড়ির কাছে গিয়ে গাড়ির জানলায় আঙুলের উল্টো পাশ দিয়ে শব্দ করতেই নীরা বাহিরে তাকালো। ফারাজ গাড়ির দরজাটা খুললো, সাদমানকে দেখিয়ে বলল, উনি আপনার সঙ্গে কথা বলতে চাইছে, ভয় নেই, আমার সাথে আসুন। নীরা গাড়ি থেকে নেমে ফারাজের পিছু পিছু সামনে এগিয়ে এলো। সাদমান সেখানেই দাঁড়িয়ে। ফারাজের সাথে অন্ধকার থেকে আলোর দিকে কাউকে আসতে দেখছে সে। কম উচ্চতার একটা মেয়ে, বুকের মাঝারি আকারের একটা ব্যাগ জড়িয়ে নিয়ে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই মুখটা স্পষ্ট দেখতে পেল সাদমান। ভয়ার্ত মুখটা নজরে আসলো। মেয়েটা বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে দিচ্ছে। ফারাজের সাথে সাথে সামনে এসে দাঁড়ালো। সাদমানের দিকে তাকাতে মাথাটা বেশ কিছুটা উঁচু করতে হলো তার। অসহায় মুখে বলল, স্যার, আমি ওটা করতে চাইনি, হয়ে গেছে। আমাকে প্লিজ ধরে নিয়ে যাবেন না। শেষের কথাটা বলার সময় নীরার গলা ভারী হয়ে আসছিল, কথা বেঁধে বেঁধে যাচ্ছিল। নীরার অবস্থা দেখে সাদমান একটা শ্বাস টানলো। স্বাভাবিকভাবেই বলল, আপনি আমাকে ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। আপনি যা করেছেন তাতে লোকটার কিছুই হয়নি। আপনাকে ধরে নিয়ে যাব কেন? পুলিশ কি শুধু ধরে নিয়েই যায় নাকি? নীরা সাদমানের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে ফারাজের দিকে তাকালো, বলল, জানেন, আমাদের গ্রামে যতবার পুলিশ এসেছে ততবারই কাউকে না কাউকে নিয়ে গেছে।
ফারাজ নীরার ভয় কাটাতে মৃদু হাসল। সে বেশ বুঝতে পেরেছে নীরা পুলিশ সম্পর্কে বেশি কিছু জানে না, তাদের মধ্যকার দূরত্ব অনেক। ফারাজ মুখে হাসি রেখেই বলল, আপু, ওরা আরও অপরাধ করেছিল হয়তো। পুলিশ তো সাহায্য করার জন্য আছে। ও আমার বন্ধু, আপনাকে সাহায্য করার জন্য এসেছে। ভয় পাওয়ার দরকার নেই। ফারাজ থামতেই সাদমান নীরাকে উদ্দেশ্য করে বলল, আপনি শহরে এলেন কেন ওই লোকের সাথে? অপরিচিত জায়গায় যে এসে পৌঁছালেন, এখন থাকবেন কোথায়? এখানে পরিচিত কারো বাসা আছে? নীরা দুপাশে মাথা নাড়ল, যার অর্থ এখানে কারোর বাসা নেই। সাদমান কিছু একটা ভেবে নীরাকে গাড়িতে গিয়ে বসতে বলল। নীরা অবাধ্য না হয়ে সোজা গিয়ে ফারাজের গাড়িতে বসলো। সাদমান ফারাজের সামনাসামনি এসে দাঁড়ালো, নীরাকে আরেকবার দেখে বলল, মেয়েটা অতিরিক্ত সহজ সরল। গ্রাম থেকে এসেছি, শহরের মানুষের মনের প্যাঁচ বুঝিনি, সবকিছু আছে না। এখন এত রাতে কোথায়? তোর বাসায় নিয়ে যাবি নাকি? ফারাজ ছিটকে দূরে সরে গেল, ভ্রু কুচকে বলে উঠল, পাগল হয়েছিস তুই? একটা এই বয়সের মেয়েকে আমি বাড়িতে নিয়ে যাব? আমার বউ জানলে আমাকে তালাক দিয়ে দিবে। সাদমান কোমরে হাত দিয়ে বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো, তারপর বলল, তোর এখনো বিয়ে হয়নি ভাই? এরকম বয়স মানে কি? তোর বয়স কত? 33, তাই না? আমার কত? আমি তোর জুনিয়র। যদিও আমরা বন্ধু, তবুও আমি তোর ছোট। আমি ওই মেয়েটার কি ব্যবস্থা করব? আমি বাসায় নিয়ে গেলে মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তোর চেয়েও তাও অনেক ছোট আছে। আরে রাখ তোর ছোট, আমি বাসায় নিয়ে যেতে পারবো না। কখন কি কি বলে ফেলে। মানুষের মুখ আটকানো যায় নাকি? একদম যায় না। সাদমান কিছু একটা ভাবলো, কিছুক্ষণ চুপ থেকে ফারাজের দিকে তাকালো। ফারাজ ইশারায় কি হয়েছে জানতে চাইলে সাদমান বলল, আচ্ছা, ওয়াহাজ ভাইয়ের বাড়িতে আজকে রাতটা রাখতে পারবে না? আগামীকাল দেখা যাবে কিছু করা যায় কিনা। ফারাজ ও সাদমানের কথাটা ভেবে দেখলো, খুব একটা ভুল বলেনি। মেয়েটা বেলার চেয়েও অনেকটা ছোট, এত রাতে কোথায় যাবে? রাতের শহর যে হিংস্র থেকে অনেক বেশি হিংস্র হয়ে ওঠে সেটা কে না জানে। হয়তো দেখা গেল আগামীকাল মেয়েটার কোনো খারাপ খবর পেল, তখন নিজেকেই দোষী মনে হবে। আচ্ছা আমি দেখছি, দাঁড়া। বলেই পকেট থেকে ফোনটা বের করলো ফারাজ। সাদমানের থেকে কিছুটা দূরে সরে গেল সে। বুকে বিশ্বাস রেখেই সে বেলাকে কল দিল। ওপাশ থেকে তাড়াতাড়ি কলটা রিসিভ হলো। ভেসে এলো মেয়েলি কণ্ঠ। বাসায় পৌঁছে গেছেন? ফারাজ বেলার প্রশ্নের উত্তরে বলল, না। বাসায় যাননি? অনেকক্ষণ হলো বেরিয়েছেন তো। কোথায় আছেন? আপনাদের বাসার আমাদের বাসার মাঝামাঝি দাঁড়িয়ে আছে। বেলা জানতে চাইলো, দাঁড়িয়ে আছেন কেন? আসলে একটা বিপদ ঘটে গেছে। শোয়া থেকে তৎক্ষণাৎ উঠে বসলো বেলা, অস্থির চিত্তে বলে উঠল। কি হয়েছে? ঠিক আছেন আপনি? ফারাজ মৃদু হেসে বলল, আপনি আমার কথা কেন জানতে চাইছেন? আমি তো বলিনি আমি বিপদে পড়েছি। বেলার অস্থিরতা বেড়ে গেল। ফারাজের কথার জবাব না দিয়ে বলে উঠল, আপনি ঠিক আছেন কিনা সেটা বলুন। ঠিক আছে, আমার একটা হেল্প চাই। বেলা চিন্তিত গলায় বলে উঠল, এত রাতে হেল্প? কি হেল্প চাই? এসে বলি? বাসায় আসবেন? আবার কি হয়েছে বলুন তো, আমার চিন্তা হচ্ছে। 10 মিনিট লাগবে আসতে। ফোনে বলে বুঝবেন না, এসেই বলি। হ্যাঁ ফারাজ, চিন্তা হচ্ছে আমার। একটু চিন্তা করুন আমার জন্য। পরপর দুটো গাড়ি এসে থামলো একটা বাড়ির সামনে। ওপরের ফ্ল্যাটের গাড়ির শব্দ পৌঁছতেই পায়চারি থেমে গেল বেলার। ঘর থেকে বেরিয়ে ব্যালকনির দিকে চলে এলো। আগ পিচ করে দুটো গাড়ি থেমে আছে। দুটো গাড়ি থেকে এক এক করে 3 জন নামলো। ফারাজ ছাড়া সবাই অচেনা। অচেনা মুখ দেখে বেলা যতটা না ঘাবড়ালো তার চেয়ে বেশি ঘাবড়ালো ফারাজের গাড়ি থেকে অচেনা মেয়েকে বের হতে দেখে। চট করে মাথায় এলোমেলো কিছু প্রশ্নের উত্থান ঘটলো। যেটা বেশি মাথায় ঘুরছে সেটা হলো, কে মেয়েটা? ফারাজ কোন বিপদের কথা বলছিল? কলিং বেলের আওয়াজ শুনে বেলা দরজা খুলতে গেল না। বুক কাঁপছে তার, অন্যরকম কিছু হয়ে যাওয়ার ভয়। সন্দিহান সে নিজের রুমের মধ্যেই আবারও পায়চারি শুরু করলো। খট করে কেউ দরজার সিটকিনি খুললো। দরজা খোলার সাথে সাথে ওয়াহাজের গলা পেল বেলা। তার মানে ওয়াহাজ গিয়ে দরজা খুলেছে। গলার স্বর একজন থেকে এবার 2 জন, 3 জনের শোনা যাচ্ছে। মৌ রুম থেকে বেরিয়েছে বুঝতে পেরে বেলাও ধীরে ধীরে রুমের বাহিরে পা রাখলো।
ড্রয়িং রুমে বসেছে সবাই। 20-21 বছর বয়সী মেয়েটাকে দেখে বেলা যেন একটু শান্ত হলো। এত ছোট মেয়েকে নিশ্চয়ই ফারাজের সাথে মেলানো যাবে না। এগিয়ে গেল ওদিকে। মৌ বেলাকে দেখতেই পাশে জায়গা করে দিল বসার জন্য। কেউ তখনও আসল কথা শুরু করেনি। ফারাজের পাশে বসা ছেলেটা ওয়াহাজের সাথে অতীত নিয়ে কিছু কথা বলছিল। ওয়াহাজ যখন পুলিশের হয়ে আড়াল থেকে কাজ করত, তখন সাদমান নতুন চাকরিতে জয়েন করেছিল। তাদের দলেই কাজ করতো সে। তারপর উপর মহলের 2 নম্বরিতে সব কাজ মাঠে মারা যায়। তখন থেকেই পুলিশের ওপর তীব্র রাগ জন্মায় ওয়াহাজের। সেজন্য সাদমানের সাথে একটা ভালো সম্পর্ক থাকলেও পরে আর যোগাযোগ হয়ে ওঠেনি। দুজনের মধ্যে কথাবার্তা শেষ হলে ওয়াহাজ ফারাজের দিকে তাকালো। ইশারায় নীরাকে দেখিয়ে বলল, মেয়েটার কথা বলো, কি সমস্যা? ফারাজ একবার বেলার দিকে দেখে আবারও নীরার দিকে দেখল। শুকিয়ে যাওয়া গলায় বলল, আমি বাসায় ফিরছিলাম, তখনই উনি গাড়ির সামনে পড়ে। পায়ে চোট লেগেছিল, আমি ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। ওনাকে কেউ গ্রাম থেকে নিয়ে এসেছিল জব দেওয়ার কথা বলে। সেই লোক নাকি ওনার সঙ্গে খারাপ আচরণ করছিল। নিজেকে বাঁচাতে আঘাত করে পালিয়ে এসেছে। এখানে কেউ পরিচিতও নাই। একটা বিপদ থেকে বেঁচে ফিরেছে। রাতে আর একটা বিপদে পড়বে না সেটা কে বলতে পারে। তাই ভাবলাম আজকের রাতটা যদি এখানে থাকার ব্যবস্থা করা যায়। ওয়াহাজ নীরার দিকে তাকিয়ে বলল, উনি যা বললো তা সত্যি। নীরা ওপর নিচ মাথা ঝাঁকালো, যার অর্থ সব সত্যি। সাদমান পাশ থেকে বেলাকে উদ্দেশ্য করে বলল, আপু, আজকের রাতটা ওনাকে এখানে রাখা যাবে না? আমি কালকে ওনাকে নিয়ে যাব। বেলা কি বলবে বুঝতে পারছে না। একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে সাহায্য করা উচিত, কিন্তু কার মনে কি চলে সেটা তো বোঝা যায় না। শহরে অনেক কিছুই তো ঘটে। মেয়েটাকে বাজিয়ে দেখতে বেলা গম্ভীর স্বরে নীরাকে প্রশ্ন করে বলে উঠল, নাম কি তোমার? জি, নীরা। তাৎক্ষণিক প্রশ্নের জবাব দিয়ে বেলার দিকে তাকালো সে। পাশ থেকে মৌ বলে উঠল, বাসায় কে কে আছে? মুখটা নিস্তেজ মেরে গেল। মাথা নিচু করে বলল, মা ছোটবেলায় মারা গেছে, আব্বা কিছুদিন আগে। বাড়িতে সৎমা আর তার ছেলে মেয়ে। আমাকে বয়স্ক একটা লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছিল। আমি বিয়ে করব না জন্য আমার সব জিনিসপত্র নিয়ে শহরে চলে এসেছি। গ্রামের ওই ভাই আমাকে স্টেশন থেকে নিয়ে এসেছে। ওনাকে ভালো মানুষ বলেই জানতাম, পেটে পেটে যে শয়তানি সেটা বুঝতে পারিনি। নীরাকে থামিয়ে দিয়ে ওয়াহাজ বলে ওঠে, রুম শেয়ার করে থাকতে পারবে তো? তোমাদের এখানে আরেকটা ছোট যে রুম আছে, ওখানে বেড নেই। আমার বোনের সাথে পাশের ওই রুমে থাকতে হবে। সমস্যা হবে না তো? নীরা দুপাশে মাথা নাড়িয়ে বলল। আপার সমস্যা হবে না? বেলা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, না, আমার কথা ভাবতে হবে না। সাদমান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারাজের পিঠ চাপড়ে বলে উঠল, চল ভাই, তুই যা ভয় পাচ্ছিলি তা হয়নি, সব ভালোভাবে সমাধান হয়ে গেল। ওয়াহাজ উঠে দাঁড়ালো। মৌকে বলল, আমার মাথা ধরেছে একটু, আমি রুমে গেলাম। বলো বোন, আমার তুই নীরার একটু খেয়াল রাখিস। সব কথা সকালে হবে, আজ শরীরটা ভালো লাগছে না। শেষ কথাটা বেলাকে বলতেই বেলা বলে উঠল, ঠিক আছে ভাইয়া, ভাবি তুমিও যাও। ওনারা গেলে আমি দরজা আটকে দিচ্ছি। সাদমান এতক্ষণে নীরার দিকে একটু ভালোভাবে দেখলো। মেয়েটা এখনো ভয়ে জড়সড় হয়ে বসে আছে। সাদমান সাহস দিয়ে বলল, ভয় নেই এখানে। আপনি নিশ্চিন্তে আজকে রাতটা অন্তত এখানে থাকুন, তারপর আমি দেখছি কি করা যায়। আমি প্রয়োজনে আগামীকাল বিকেলেই চলে আসব, ঠিক আছে? নীরা হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাদমান উঠে দাঁড়ালো, দরজার দিকে চলেও গেল। ফারাজ বেলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসছি, সাবধানে থাকবেন। বেলা মৃদু হেসে বলল, আপনি সাবধানে যাবেন। আঙ্কেল আন্টিকে আমার সালাম জানাবেন। ফারাজ বেলার চোখে চোখ রেখেই বলল, আপনি এসেছেন শুনলে আম্মা আর দেরি করতে চাইবে না। আপনি এবার তৈরি তো? বেলা মুচকি হেসে বলল, আসুন এবার। ফারাজ পূর্বের কথা মনে করে বলে উঠল। তখন ভয় পেয়েছিলেন? বেলা মাথা ঝাঁকিয়ে বলল, একটু। আমার সাথে অপরিচিত কোনো মেয়েকে দেখে অবিশ্বাস করেননি? আপনাকে অবিশ্বাস করা যায় না ফারাজ। ফজরের আজানের ধ্বনি কানে যেতেই উঠে বসে নীরা। পাশে ঘুমন্ত বেলাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। বেলাকে দেখে খুব একটা সিনিয়র মনে হয় না তার কাছে। রুমের লাইট অন রেখেই ঘুমিয়েছিল তারা। গতকালের ক্লান্তিতে রাতে বিছানায় শরীর রাখতেই কখন যেন ঘুমিয়ে গিয়েছিল সে।
আজান শুনে ঘুম ভেঙেছে। প্রতিদিন উঠতে উঠতে অভ্যেস হয়ে গিয়েছে তার। পাশে জোরে কিছু বেজে উঠতেই চমকে ওঠে নীরা। বেলার ঘুম ভাঙতেই দেখে নির্বিকার চিত্তে সেদিকে তাকিয়ে থাকে। বেলা চোখ খুলে নীরাকে দেখে প্রথম এক পর্যায়ে একটু ভয় পায়, পরবর্তীতে উঠে বসে নিজেকে সামলে মৃদু হেসে বলল, কখন উঠেছ? অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেছে? আসলে আমি নামাজের জন্য অ্যালার্ম দিয়ে রেখেছি। নীরা শান্ত গলায় বলল, অ্যালার্মের আগেই উঠেছি। আমার প্রতিদিন এই সময় ঘুম ভেঙে যায়। বেলা সাগ্রহে জানতে চাইল,